তো সম্ভাবনার সাথে জড়িত কিছু ধারণা, প্রথম হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট বা দৈব পরীক্ষা। সম্ভাবনা, প্রথম হচ্ছে দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা এটাকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। এটাকে আরেক নাম বলা যায় ভাগ্য পরীক্ষা, লটারি। ঠিক আছে, র্যান্ডম এক্সপেরিমেন্ট। দৈব পরীক্ষা কাকে বলে একটু বই থেকে একটু পড়ে দেখি। যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল, বই বাই করছে সবাই? জি স্যার। খেয়াল করো বইয়ের দিকে। যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে, কিন্তু পরীক্ষাটিতে কোনো একটি নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, একে দৈব পরীক্ষা বলে। অর্থাৎ সাপোজ একটা মুদ্রা নিক্ষেপ করব, একটা মুদ্রা অথবা একটা ছক্কা নিক্ষেপ করব। একটা ছক্কা নিক্ষেপ করলে কি পরীক্ষা কি ফলাফল হবে আমি জানি, নাই 1 আসবে, নাই 2 আসবে, নাই 3 আসবে, নাই 4 আসবে, নাই 5 আসবে, নাই 6 আসবে, ঠিক কিনা? কিন্তু আমি একটা চেষ্টা করলাম, এই প্রথমবার একটা চেষ্টা করলাম, এরকম করে ছক্কা ঢাললাম, এই ছক্কাটা ঢাললাম, এই পরীক্ষায় ছক্কাটা দেওয়ার পরে কি আসবে এটা আগে থেকে বলতে পারা যায় না। এই পরীক্ষাটার নাম হচ্ছে দৈব পরীক্ষা। কথা ক্লিয়ার? তার মানে একটা পরীক্ষায় করলে পরে এখানে কি ঘটনা ঘটবে, কি ফলাফল ঘটবে আগে থেকেই জানা যায়, মানে কি ফলাফল ঘটবে আগে থেকে জানি, কিন্তু একটা চেষ্টা করলে এই সময় কি ফলাফল ঘটবে সেটা জানি না। এটাকে বলা হয় দৈব পরীক্ষা। কথা ক্লিয়ার? যেমন যেখানে বলছে একটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষার সম্ভাব্য ফলাফল কি হবে তা আমরা আগে থেকে জানি, কিন্তু মুদ্রাটি নিক্ষেপের পূর্বে কোন ফলাফলটি ঘটবে তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। সুতরাং মুদ্রা নিক্ষেপ পরীক্ষা একটা দৈব পরীক্ষা। তাহলে সংজ্ঞা যদি আসে দৈব পরীক্ষা কি, তাহলে সংজ্ঞা দেব যে প্রথমটুকু, যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে, কিন্তু পরীক্ষাটিতে কোনো একটি নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, একে দৈব পরীক্ষা বলে। এই দৈব পরীক্ষা পর্যন্ত দিয়ে তারপর দেবা, যেমন মুদ্রা নিক্ষেপ পরীক্ষা একটা দৈব পরীক্ষা, এবার উদাহরণটা দিয়ে দেবা। ক্লিয়ার? কি ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এবার হচ্ছে ঘটনা, ঘটনা বা ইভেন্ট। ঘটনা বা ইভেন্ট প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা জানতে হবে। ঘটনা কি? কোন পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা বলে। দেখাও, মানে এই যে ছক্কা নিক্ষেপ করলাম, ফলাফল মোট 6টা আসবে। এখন 6টার কোনটা আসবে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে। এই যে যতগুলো ফলাফল, এই ফলাফল কে বলা হচ্ছে ঘটনা। যে ফলাফল ঘটবে, রেজাল্ট আর কি। ঘটনা এই যে বলেন আমরা কি ঘটনা ঘটলো, এইটা হলো, এটার নাম হচ্ছে রেজাল্ট, ঘটনা বা ফলাফল। তাহলে পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা বলে। উদাহরণস্বরূপ, একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় 3 পাওয়া একটি ঘটনা, আবার জোড় সংখ্যা পাওয়া একটি ঘটনা। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু পড়ে ফেলি সবাই, এই দুটো সংখ্যা একটু পড়ে ফেলি সবাই। এবার পর আমরা সম্ভাব্য ঘটনা বলি। সেটা কি? ধরো একটি পরীক্ষায় যতগুলো ফলাফল আসতে পারে, সেই ফলাফলগুলো ঘটে, সেই ঘটনাগুলো ঘটার, আচ্ছা ঘটনা মানে তো ফলাফল, তাই না? ঘটনাকে বা ঘটনার সমাবেশকে ফলাফল বলে, ঠিক কিনা? ফলাফলের সমাবেশকে ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা বলে। তার মানে ফলাফল মানে কিন্তু ঘটনা। তো এখন সমসম্ভাব্য ঘটনা মানে কি? একটা পরীক্ষায় যতগুলো ঘটনা ঘটবে, সবগুলো ঘটনা ঘটার সম্ভাবনা যদি সমান হয়, তাহলে তাকে বলা হয় সমসম্ভাব্য ঘটনা। যেমন একটা ছক্কা নিক্ষেপ করলে 1 পাওয়ার সম্ভাবনা যা, 2 পাওয়ার সম্ভাবনাও তাই, 3 পাওয়ার সম্ভাবনাও তাই, 4 পাওয়ার সম্ভাবনাও তাই, 5 পাওয়ার সম্ভাবনাও তাই, ঠিক কিনা? 6 পাওয়ার সম্ভাবনাও তাই। তাহলে 1 পাওয়ার সম্ভাবনা ঠিক যতটুকু, 6 পাওয়ার সম্ভাবনা বা অন্য সব সংখ্যা পাওয়ার সম্ভাবনা ঠিক ততটুকুই। তাহলে এই যে ছক্কায় এই যে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। আবার একটা মুদ্রা নিক্ষেপ করলে পরে মুদ্রাতে কি আসতে পারে? এ পিঠ অথবা এই পিঠ, যে কোনো একটা পিঠ আসে। তো মুদ্রার পিঠ গুলোকে দুইটা নাম ধরে ডাকা হয়,
একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেইল। একটা হচ্ছে হেড বলা হয় আর একটা বলা হয় টেইল বা লেজ। হেডের প্রথম অক্ষর এইচ, সেজন্য আমরা এইচ বলি, আর টেইলের প্রথম অক্ষরটি, সেজন্য আমরা বলি টি আর এইচ পাওয়া যায়। একটা মুদ্রা নিক্ষেপ করলে দুইটি ফলাফল আসতে পারে, না এইচ না টি। তাহলে এইচ পাওয়ার সম্ভাবনা ঠিক যা, টি পাওয়ার সম্ভাবনা ঠিক তাই না? তাহলে আমরা বলবো একটি মুদ্রা নিক্ষেপ করলে এইচ এবং টি পাওয়া এটা একটা সমসম্ভাব্য ঘটনা। সেই সংজ্ঞাটাই দেখা বলছে এখানে। যদি কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয়, অর্থাৎ একটি অপরটির চেয়ে বেশি বা কম সম্ভাব্য না হয়, তবে ঘটনাগুলোকে সমসম্ভাব্য ঘটনা বলে। যেমন একটা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপে হেড বা টেল আসার সম্ভাবনা সমান, সুতরাং হেড আসা ও টেল আসা ঘটনা দুইটি সমসম্ভাব্য ঘটনা। কি ক্লিয়ার? এবার আসলে বিচ্ছিন্ন ঘটনা, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি। বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে যে কতগুলো ঘটনার মধ্যে একটা ঘটলে আর একটা ঘটবে না, এরকম ব্যাপার। যেমন দেখো, কোনো পরীক্ষায় যদি একটা ঘটনা ঘটলে অন্যটা অথবা অন্য ঘটনাগুলো না ঘটতে পারে, তবে ওই ঘটনাগুলোকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। যেমন একটা মুদ্রা নিক্ষেপ করলে যদি এইচ আসে, তাহলে কি টি আসতে পারবে? যদি একটা মুদ্রা ছক্কা নিক্ষেপে এক আসে, তাহলে কি অন্য সংখ্যা আসতে পারবে? বা যে কোনো একটা সংখ্যা আসলে অন্য সংখ্যা আসতে পারবে? আসতে পারবে না। তার মানে বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে যখন একটা পরীক্ষায় যতগুলো ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, একটা ঘটলে আর একটা ঘটবে না, এরকম ঘটনাকে বলা হয় পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা, এবার আসে অনুকূল ফলাফল। এটা মোস্ট ইম্পর্টেন্ট, অঙ্কের জন্য এটা কাজে লাগবে। অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল। ধরো একটা পরীক্ষায় যতগুলো ঘটনা ঘটবে, অনুকূল ফলাফল কি? একটা পরীক্ষায় যতগুলো ঘটনা ঘটবে তার ভিতরে একটা ঘটনাকে আমি নির্দিষ্ট করলাম, এবং সেই ঘটনার পক্ষের কোনো ফলাফল যতগুলো থাকবে, সেই ফলাফলগুলোকে বলা হবে ওই ঘটনার অনুকূল ফলাফল। যেমন আমি যদি বলি একটা ছক্কা নিক্ষেপ করলাম, ছক্কায় জোর সংখ্যা আসতে পারে কয়টা? বলো তো, জোর সংখ্যা কয়টা আসবে ছক্কায়? 2, 4, 6, তিনটা না? তাহলে এই তিনটা জোর সংখ্যার পক্ষের অনুকূল ফলাফল হচ্ছে এই তিনটা, 1, 2, 3টা। কারণ 3 হলে পরে 2 হলেও জোর, 4 হলেও জোর, 6 হলেও জোর। তাহলে জোর কাকে বলবো আমরা? আমরা যদি বলি ছক্কায় জোর আসছে, 2 আসলে বলবো জোর আসছে, 4 আসলে বলবো জোর আসছে, 6 আসলে বলবো জোর আসছে। তাহলে আমি কি বলতে পারবো? তাহলে জোর সংখ্যার অনুকূল ফলাফল হচ্ছে 3টা। তাহলে কোনো একটি ঘটনার পক্ষের সকল ফলাফলকে বলা হয় ওই ঘটনার অনুকূল ফলাফল। এই দেখো সংজ্ঞা। কোন পরীক্ষায় একটা ঘটনার সপক্ষের ফলাফল হলো অনুকূল, হলো ঘটনার অনুকূল ফলাফল। যেমন একটি ছক্কা নিক্ষেপ করলে বিজোড় অথবা বিজোড় সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল 3টি, জোড় সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল 3টি। কথা কি বুঝতে পেরেছো? এবার মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট বললে হচ্ছে অনুকূল ফলাফল, আর একটা বলতেছি এখন নমুনা ক্ষেত্র ও নমুনা বিন্দু। নমুনা ক্ষেত্র ও নমুনা বিন্দু। স্যাম্পল, নমুনা শব্দের অর্থ কি? স্যাম্পল শব্দের অর্থ নমুনা। নমুনা ক্ষেত্রকে আমরা বলবো স্যাম্পল স্পেস, এসপিএসসি। আর নমুনা বিন্দুকে বলবো হচ্ছে স্যাম্পল পয়েন্ট, স্যাম্পল, সিএসএমপিএল, স্যাম্পল পয়েন্ট মানে নমুনা বিন্দু। স্যাম্পল স্পেস হচ্ছে নমুনা ক্ষেত্র, আর স্যাম্পল পয়েন্ট হচ্ছে নমুনা বিন্দু। কাকে বলবো খেয়াল করো। ধরো একটা পরীক্ষা করলাম, সেই পরীক্ষাতে যতগুলো ফলাফল আসবে সবগুলো ফলাফলের সেটকে বলা হয় নমুনা ক্ষেত্র। সবগুলো ফলাফল বা ঘটনা নিয়ে যে সেটটা হয় সেই সেটটাকে বলা হয় নমুনা ক্ষেত্র। আর ওই সেটের প্রত্যেকটা ঘটনাকে বলা হয় নমুনা বিন্দু। যেমন যদি বলি আমি একটা ছক্কা নিক্ষেপ করলে কি কি পাওয়া, সরি একটা মুদ্রা নিক্ষেপ করলে কি পাওয়া যায়? এইচ আসে আর টি আসে, ঠিক কিনা? একটা ছক্কা নিক্ষেপ, সরি একটা মুদ্রা নিক্ষেপ করলে কি আসতে পারে? না এইচ আসবে না টি আসবে। তাহলে এই যে একটা ছক্কা নিক্ষেপ এইটা পেলাম, এইটা হচ্ছে এই ঘটনাগুলো ঘটে, দুটো ঘটনা ঘটলো, একটা এইচ আসলো একটা টি আসলো। তাহলে এই দুটো ঘটনা হবে হচ্ছে
এইটাকে যদি সেট আকারে প্রকাশ করি তাহলে এইটাকে বলবো আমরা নমুনা ক্ষেত্র। আর এই নমুনা ক্ষেত্র এই যে এই জিনিসগুলো উপাদান, এই সেটের যে উপাদানগুলো, এই ঘটনা প্রত্যেকটি ঘটনাকে বলা হয় নমুনা বিন্দু। কথা ক্লিয়ার? এখন ধর আমি দুটি মুদ্রা নিক্ষেপ করলাম। কয়টি মুদ্রা? দুটি মুদ্রা একবার নিক্ষেপ, অথবা এই কথাটাকে আরেকভাবে বলা যায়, একটি মুদ্রা দুইবার নিক্ষেপ। এই দুটো কথা কিন্তু সেম কথা, এটা মাথায় রাখবা। একটি মুদ্রা দুইবার নিক্ষেপ আর দুইটি মুদ্রা একবার নিক্ষেপ, এই দুটো কথা সেম কথা। এই ক্ষেত্রে নমুনা ক্ষেত্র নমুনা বিন্দু একদম সেম জিনিস হবে। এটার মনে করো তুমি প্রতিশব্দ মনে করবা যে দুইটি মুদ্রা একবার নিক্ষেপ করতেছি আর একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করতেছি, কথাটা সেম। এবার আসো একটা জিনিস বুঝাই। ধরো তোমার হাতে একটা মুদ্রা আছে, তোমার বন্ধুর হাতে একটা মুদ্রা আছে। কয়টা মুদ্রা? তাহলে দুইটা মুদ্রা। এখন দুইটা মুদ্রা বললাম তোমরা দুইজন একসাথে নিক্ষেপ করে দাও। তোমরা এইভাবে টস করলা, টস করে দিলা দুইজন একসাথে। এবার ধরো তুমি ইউ আর তোমার হচ্ছে ফ্রেন্ড, কয়টা মুদ্রা আছে? দুটা মুদ্রা, তোমার ফ্রেন্ডের সাথে একটা, তোমার হাতে একটা। এবার আসো, তোমার মুদ্রায় কি ঘটনা ঘটতে পারে যদি দুইবার একটা মুদ্রা যদি দুইবার নিক্ষেপ করো তুমি? তাহলে এইবার নিক্ষেপ করছো একবার, তাই তোমার কি আসতে পারে? এইচ আসতে পারে। তোমার বন্ধুরটাও এইচ আসতে পারে, ঠিক কিনা? মুদ্রায় আসতে পারে কিনা? এবার আসো, এক নম্বর ঘটনা এটা করতে পারে। দুই নম্বর কি ঘটনা ঘটতে পারে? তোমার মুদ্রা এইচ আসছে কিন্তু তোমার বন্ধুর মুদ্রা টি আসছে, কি আসতে পারে কিনা? আর একটা কি ঘটনা করতে পারে? তোমার মুদ্রা আসছে টি, তোমার বন্ধুর মুদ্রা আসছে এইচ। আর একটা ঘটনা করতে পারে, তোমার মুদ্রা টি আসছে, তোমার বন্ধুর মুদ্রা টি আসছে। দেখো তো এছাড়া আর কোনো ঘটনা ঘটতে পারে কিনা? তাহলে এটা যদি আমি নমুনা ক্ষেত্র তৈরি করতে চাই, তাহলে নমুনা ক্ষেত্রের ভিতরে যে পয়েন্টগুলো উপাদানগুলো সেগুলোকে নমুনা বিন্দু হয়। আর এই নমুনা বিন্দু হবে দুই মাত্রিক, কারণ একটা মুদ্রা দুইটা মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, সেখানে নমুনা বিন্দু দুই মাত্রিক হবে। কেমন করে হবে? যেমন একটু আগে যেটা দিলাম এটা এক মাত্রিক ছিল, এই যে নমুনা বিন্দু এইচ আর টি ছিল। আর এখানে কি হবে নমুনা বিন্দু বলতো? যেমন এই যে এক নম্বর ঘটনাটা হবে হচ্ছে এরকম এই। আচ্ছা তাহলে কি হলো? প্রথমে ঘটনাটা কি ঘটলো? প্রথমে তোমার মুদ্রা এইচ, তোমার বন্ধুর মুদ্রা এইচ, দুটোই এইচ, তাহলে নমুনা বিন্দুটা হবে এইচ এইচ। তারপরে দ্বিতীয় ঘটনা কি ঘটলো? এটা এইচ, এটা টি। তৃতীয়তে তোমার টি, তোমার বন্ধুর হচ্ছে এইচ। তারপরে এটা কি হলো? দুটো টি টি। তাহলে এইগুলো হচ্ছে তোমার নমুনা বিন্দু। তাহলে নমুনা ক্ষেত্র কি হবে? ও নমুনা ক্ষেত্রকে এর দ্বারা প্রকাশ করা হয়। স্যাম্পলের প্রথম অক্ষর এস, তা স্যাম্পল স্পেস দুটোরই প্রথম অক্ষর এস, সেজন্য নমুনা ক্ষেত্রকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এস হবে ইকুয়াল টু সেট, যেমন সেকেন্ড প্যাকেট দিতে হয় এখানেও সেকেন্ড প্যাকেট দিতে হবে। এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। এটা হচ্ছে নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র। আর এই যে এইগুলো প্রত্যেকটাকে বলা হয় নমুনা বিন্দু। প্রত্যেকটাকে কি বলা হয়? নমুনা বিন্দু। আশা করি বুঝতে পেরেছো? না বোঝো নাই? বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট সংখ্যা কি বললাম? অনুকূল ফলাফল, নমুনা ক্ষেত্র বা নমুনা ক্ষেত্র ও নমুনা বিন্দু। ঠিক আছে, এখন যদি তোমাকে প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে নমুনা ক্ষেত্র এবং নমুনা বিন্দু কি, তখন তোমাকে সংজ্ঞা দিতে হবে এইভাবে। খেয়াল করো, সবাই বই বাই করো। কোন দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। একটা মুদ্রা নিক্ষেপ করলে দুইটি সম্ভাব্য ফলাফল পাওয়া যায়, যথা হেড ও টেল। এখন এস দ্বারা এই পরীক্ষণের ফলাফলের সেটকে সূচিত করলে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু এইচ টি। সুতরাং উক্ত পরীক্ষার নমুনা ক্ষেত্র এস ইকুয়াল টু এইচ টি মনে করা যাক। দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, তাহলে নমুনা ক্ষেত্রটি হবে এস ইকুয়াল টু এইটা, যেটা দিলাম, এই যে এটা এস ইকুয়াল টু এইটা। এখন প্রশ্ন হচ্ছে তোমার যদি নমুনা ক্ষেত্র আছে তুমি কি লিখবা? প্রথম সে সংজ্ঞা দেবে একটু, যে কোন দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। নমুনা ক্ষেত্রকে এস দ্বারা প্রকাশ করা হয়। তারপর তুমি উদাহরণ দেবা, যেমন দুটি মুদ্রা নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র হবে ফলাফল, নমুনা বিন্দুগুলো হবে। আচ্ছা একটা কথা, নমুনা ক্ষেত্র হলো, তারপর নমুনা বিন্দু চাইতে পারে একসাথে, তখন বলবা এবং নমুনা ক্ষেত্রের প্রতিটি বিন্দুকে বলা হয় নমুনা বিন্দু, প্রতিটি উপাদানকে বলা হয় নমুনা বিন্দু। তারপরে উদাহরণ দিবে যে যেমন দুইটি মুদ্রা নিক্ষেপ করলে পরে
নমুনা বিন্দু হয় এতগুলো, সুতরাং নমুনা ক্ষেত্র এটা। এই দেখো নমুনা বিন্দুর সংখ্যাও দিচ্ছে। তারপরে নমুনা ক্ষেত্রে প্রতিটি উপাদানকে ফলাফলের নমুনা বিন্দু বলে। একটা মুদ্রা একবার নিক্ষেপ পরীক্ষায় নমুনা ক্ষেত্র এস ইকুয়াল টু এত, এবং এখানে এস টি প্রত্যেকে এক একটা নমুনা বিন্দু। আশা করি বুঝতে পেরেছো নাকি? কি বোঝো নাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে আরেকটু কথা বলে নেই। এখানে বলছে যে যুক্তি ভিত্তিক সম্ভাবনা নির্ণয়। এই যে এখানে উদাহরণ এক, যুক্তি ভিত্তিক যাই হোক যেটাই হোক, উদাহরণ এক বলতেছে মনে করি একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, 5 আসার সম্ভাবনা কত? বলছে 5 আসার সম্ভাবনা কত। আচ্ছা, এইটার জন্য আগে একটা কাজ করে নেই। কোন ঘটনার আসল সম্ভাবনার সূত্রটা সম্ভাবনার সূত্র হচ্ছে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। অনুকূল ফলাফল বাই মোট ফলাফল, এটা হচ্ছে সূত্র। মোট ফলাফল অর্থাৎ আমি শর্টকাটে লিখলাম, আসলে সূত্রটা এরকম যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা সমান উক্ত ঘটনার পক্ষের অনুকূল ফলাফল ডিভাইড বাই মোট ফলাফল। কথা ক্লিয়ার? এটা হচ্ছে সম্ভাবনার 1 নম্বর সূত্র। এই সূত্র দিয়ে আমরা সব সময় সম্ভাবনার অঙ্ক করব। সূত্রটা একটু মুখস্থ করে ফেলি আমরা। কি লিখবো? যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা, আমি একটু লিখেই দেই। সূত্র হবে এরকম, যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা সমান উক্ত, এখানে হবে হচ্ছে উক্ত ঘটনার পক্ষের অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। আসলে এইরকম করে লিখলেও চলে, না লিখলেও তুমি খালি মনে রাখলেও হবে, অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। এখন আসো আমরা এইটা একটু মুখস্থ হয়ে গেছে না সবার? জি স্যার। জি স্যার। এখন আমরা যদি বলি একটি ছক্কা নিক্ষেপ করলাম, 5 আসার সম্ভাবনা কত? 5 আসার সম্ভাবনা কত? আচ্ছা বলো তো, ছক্কা নিক্ষেপে মোট ফলাফল কয়টা আসতে পারে? 6টা। 6টা। ছক্কা নিক্ষেপ হলে মোট ফলাফল আছে 6টা। এবং দেখো তো প্রত্যেকটাই কি সমসম্ভাব্য ঘটনা না? জি স্যার। জি স্যার। তাহলে 1 আসার সম্ভাবনা, 2, 3, 4, 5, 6 সবাই আসার সম্ভাবনা কিন্তু সমান। তাহলে 5 আসার সম্ভাবনা কত? এখন বলো তো 5 এর পক্ষের অনুকূল ফলাফল কয়টা আছে? একটা। কয়টা? একটা। তাহলে অনুকূল ফলাফল 1 ডিভাইড বাই মোট ফলাফল 6, তাহলে 5 আসার সময় তাহলে লিখতে পারি না, শর্টকাটে লিখি প্রবাবিলিটি অফ 5। তার মানে কি শর্টকাটে বলতেছে 5 আসার সম্ভাবনা সমান 1/6। আচ্ছা, যদি 5 না আসে, যদি বলে 1 আসার সম্ভাবনা 2, 3, 4, 6 সবগুলোই কি 1/6 হবে না? জি স্যার। জি স্যার। ওকে, এবার আমি আরেকটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা বলছে যে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলাম, জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? আচ্ছা, ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা কে কে আসে? 2, 4, 6, এছাড়া কি আর জোড় আছে? না স্যার। এবার আসো, তাহলে এই তিনটের যে কোনো একটা পড়লে কিন্তু আমি জোড় বলতে পারবো, নাকি পারবো না? নাকি শুধু 2 হতে হবে, শুধু 4 হতে হবে, শুধু 6 হতে হবে? না স্যার। যে কোনো একটা আসলে আমি কি বলতে পারবো? জোড়। তাহলে আমি বলতে পারি না সংখ্যাটি জোড় হবে, এর পক্ষের অনুকূল ফলাফল কি 3টা না? জি স্যার। আর মোট ফলাফল কত? 6। তাহলে আমি বলতে পারি না প্রবাবিলিটি অফ জোড় ইকুয়াল টু কত? 3/6। তার মানে 3 1 3, 3 2 6, 1/2 বলতে পারি না? জি স্যার। ওকে, এবার আসো। আচ্ছা বলো তো এবার অনুকূল ফলাফল সর্বোচ্চ কত হতে পারে? সমগ্র ফলাফলের সমান। মোট ফলাফলের সমান। হ্যাঁ, সমগ্র ফলাফলের সমান। তাহলে সম্ভাবনার সর্বোচ্চ মান কত হতে পারে? ধরো সর্বোচ্চ 6 হতে পারতো, মোট ফলাফল 6, 6 থেকে কাটে গেলে কত? 1 হয়। আচ্ছা বলো তো অনুকূল ফলাফল সর্বনিম্ন কত হতে পারে? 0। 0/6 যদি হয় তাহলে 0। তার মানে আমি বলতে পারি সম্ভাবনার
সর্বনিম্ন মান হবে 0 এবং সর্বোচ্চ মান হবে 1। তাহলে যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা, তাহলে এইভাবে লিখে রাখো, একটা কথা লেখো, যে কোনো, লিখে রাখো কথাটা টুকিটাই খাতায়, যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনার সর্বনিম্ন মান 0 এবং সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান 1। তাহলে সম্ভাবনার সীমা কি হতে পারে বলতো? সম্ভাবনার সীমা, So 0 is less or equal to সীমা কি হবে বলতো? 0 less or equal to p less or equal to 1। মানে p দ্বারা আমি প্রবাবিলিটি বোঝাচ্ছি আর কি। ক্লিয়ার? সম্ভাবনার প্রথম অক্ষর, সম্ভবত ইংরেজি শব্দ প্রবাবিলিটি, আর প্রবাবিলিটির প্রথম অক্ষর হচ্ছে পি, সেজন্য সম্ভাবনাকে পি দ্বারা প্রকাশ করা হয়। কি ক্লিয়ার? জি স্যার। সম্ভাবনার সীমা হচ্ছে আমরা 0 থেকে শুরু করে 1 পর্যন্ত যে কোনো সংখ্যাই হতে পারে, এটা হচ্ছে সম্ভাবনা। তাহলে এখান থেকে একটা নৈবেত্তিক আসে, বুঝছো? এই যে এটা নৈবেত্তিক আসে কিন্তু এমসিকিউ, এই প্রশ্নটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। এরপর চলে আসো পৃষ্ঠা নম্বর 308-এ। এই যে বিশেষ দুটি বিশেষ ধরনের ঘটনা, একটা নিশ্চিত ঘটনা, একটা অসম্ভব ঘটনা। তো বোঝা যাচ্ছে নিশ্চিত ঘটনা মানে কি, যে ঘটনা অবশ্যই ঘটবে, আর অসম্ভব যে ঘটনা ঘটবে না, অসম্ভব কথা। যেমন নিশ্চিত ঘটনা কি, সূর্য পূর্ব দিকে ওঠে, Yes, sir. আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, এটা কি অসম্ভব ঘটনা? Yes. না স্যার। নিশ্চিত ঘটনা। তারপরে রাতে চাঁদ ওঠে, বা নিশ্চিত। Yes, sir. রাতে চাঁদ ওঠে, এটা নিশ্চিত ঘটনায়। রাতে সূর্য ওঠে। অসম্ভব। একটি ছক্কা নিক্ষেপ করলে 7ও আসতে পারে, অসম্ভব। অসম্ভব ঘটনা। নিশ্চিত ঘটনা যেটা ঘটবেই, আর অসম্ভব না, যেমন আগামীকাল সূর্য অস্ত যাবে, পূর্ব দিকে পশ্চিমে অস্ত যাবে, এটা নিশ্চিত ঘটনা। সেই কথাগুলো বলছি, এখানে তোমরা রিডিং করে নিও, এগুলো তেমন কিছু নাই, ভালো। এবার চলে আসো উদাহরণ 3, পৃষ্ঠা নম্বর 308। আমরা একটু এই উদাহরণগুলো সবগুলো পড়ার পরে দেখবো চ্যাপ্টার শেষ হয়ে গেছে, চ্যাপ্টার গুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। আর একটা কথা বলি, আমি আসলে গত কয়েক বছর ধরে এই চ্যাপ্টারের শীট বানাচ্ছি, বুঝছো? যেদিন থেকে পড়াচ্ছি, 2013 সাল থেকে আলহেরাতে পড়াচ্ছিলাম, গত 13 সাল থেকে শুরু করে আজকে 9 বছর ধরে শীট বানাচ্ছে এটার, এ পর্যন্ত শীট বানাতে পারি নাই, বুঝছো? এখন তোমাদের জন্য কি বানাবো? Yes, sir. গ্যারান্টি তো দিতে পারতেছে না, তবে সেই টাকা দিলে পারে তোমাদের জন্য কি হতো, সুবিধা হতো, একটা মানে মানে মডেলটা থাকতো, যে এই মডেলে লিখতে হবে, এই মডেলে দিতে হবে। যা তোমাদের জন্য আমি চেষ্টা করবো। হ্যাঁ, Yes, sir. আসলে শীট হয়ে গেছে, বুঝছো? Yes. তো উদাহরণ 3 বলছে কি, দেখো তো উদাহরণ 3 বলছে যে একটা থলেতে 4টা লাল, একটা থলে 4টা লাল বল আছে, 4টা কি বল আছে? লাল। তারপরে 5টা সাদা, 5টা সাদা ও 6টা কালো। দুইভাবে একটা বল নেওয়া হলো, বুঝো? বল আছে কয়টা? লাল আছে 4টা, সাদা আছে 5টা, কালো আছে 6টা। এরকম একটা ঝুড়ির ভিতরে বা একটা থলের ভিতরে আছে। এই থলে থেকে একটা বল এরকম করে আমি হাত দিয়ে তুললাম, মানে লটারি পরীক্ষার মতো ফুটিয়ে দিয়ে এবার দিলাম। এই যে বলটা তুললাম, একটা বল, সেই বলটা কি হতে পারে বলতো? লাল হতে পারে, সাদা হতে পারে, কালো হতে পারে, ঠিক কিনা?
জি স্যার। কারণ আমি তো জানি না, শিওর জানি না কোনটা হবে। এখন এখান থেকে বিভিন্ন প্রশ্ন চাইতে পারে তোমাকে। বলটি লাল হওয়ার সম্ভাবনা কত, সাদা হওয়ার সম্ভাবনা কত, কালো হওয়ার সম্ভাবনা কত, আবার বলতে পারে সাদা না হওয়ার সম্ভাবনা কত, আবার বলতে পারে লাল ও সাদা না হওয়ার সম্ভাবনা কত, আবার বলতে পারে লাল ও সাদা হওয়ার সম্ভাবনা কত, লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত, এরকম বিভিন্ন ভাবে চাইতে পারে। কথা কি ক্লিয়ার? জি স্যার। তুমি যাই চাক না কেন, তুমি দুটো জিনিস বের করবা, একটা হচ্ছে অনুকূল ফলাফল আর হচ্ছে মোট ফলাফল। বলো তো এখানে মোট ফলাফল কত? 15। মোট ফলাফল 15। এখন তোমাকে ক নম্বরে চাইছে কি বলো তো? বলছে বলটি লাল হওয়ার সম্ভাবনা। কি হওয়ার সম্ভাবনা? লাল। তাহলে আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ রেড, শর্টকাটে বলতেছি, লাল প্রবাবিলিটি অফ রেড সমান, দেখো তো লালের পক্ষের অনুকূল ফলাফল কত স্যার 4। আর মোট ফলাফল 15। আরে বলটি দৈবভাবে নির্বাচিত বলটি এভাবে দৈবভাবে তুলবো, এই বলটি লাল হওয়ার সম্ভাবনা 4/15। তারপরে খ নম্বরে কি বলছে? সাদা। তাহলে প্রবাবিলিটি অফ হোয়াইট, এটার সম্ভাবনা কত? হোয়াইট বল আছে 5। কয়টা? সাদা। তাহলে কত? 5/15। এটা কাটাকাটি করা যায়, 5 থেকে 5 3 5 15 ইকুয়াল টু 1/3। কি বোঝা যাচ্ছে? জি স্যার। তারপরে গ নম্বর কি বলেছে? কালো হওয়ার সম্ভাবনা। তাহলে প্রবাবিলিটি অফ ব্ল্যাক, কালো হওয়ার পক্ষের অনুকূল ফলাফল কত? 6। একটা 15, 3 দিয়ে যায়, 3 দুগুণে 6, 3 5 15 ইকুয়াল টু 2/5। তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। কি বুঝতে পেরেছেন আপনারা সবাই? জি স্যার। জি স্যার। এখন চলে আসেন 3 নম্বর উদাহরণ গেল। ওকে, এবার চলে আসেন, দেখেন এখানে কিছু কাজ আছে। 309 কাজ পেয়েছেন? 309 পৃষ্ঠার কাজ। আমরা একদম জি সিরিয়াল স্যার। বাই সিরিয়াল বাই যাই, সমস্যা আছে? না স্যার। এগুলো তো তোমরা সব পারতে আগে থেকে, তাই না? স্যার ওই পারা আর স্যার আপনার কাছ থেকে শিখে পাবেন। আমি তো মনে হয় সময় নষ্ট হচ্ছে মনে হয় শুধু শুধু, নাকি মনি? না স্যার। না স্যার। না মনে হয় সময় নষ্ট। তোমরা কি এগুলো, এই যে যা যা কথা বলতেছে এগুলো জানতো না আগে থেকে? কথা কয় না এখন, দেখো। স্যার আপনার কাছ থেকে কোনো কিছু না শিখলে না স্যার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, না কিছু তো একটু উপকার হবে। এখনো আসে নাই, সে জায়গাটা আসে নাই, এখনো কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু টপিক আছে যেগুলো জানা দরকার। আচ্ছা, এবার প্রশ্ন আস্তে আস্তে চলে আসবে এখনই। সবাই 309 পৃষ্ঠা বই আছে তো সবার সামনে? জি স্যার। জি স্যার। 309 পৃষ্ঠা 11। এই যে কাজ দেখো, ক নম্বর, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো। নিম্নলিখিত সম্ভাবনা বের করো। 1 নম্বর, এক নম্বর হচ্ছে 4 আসা, মানে 4 আসার সম্ভাবনা। আচ্ছা বলো তো 4 আসার সম্ভাবনা কত বলো তো? শর্টকাটে বের করি, প্রবাবিলিটি অফ 4 কত হবে বলো তো? 1/6। কারণ ছক্কার মোট ফলাফল 6 আর 4 আসার পক্ষে 4 আসেই একটা, 4 আসার পক্ষের অনুকূল ফলাফল 1, সেজন্য এটা। তারপর হচ্ছে বিজোড় সংখ্যা আসা। 2 নম্বর বলছে বিজোড় 3/6। সংখ্যা আসা। বিজোড় কয়টা আছে বলো তো? 3টে। বিজোড় কয়টা আছে? 3টা। তাহলে 3টে। বিজোড়ের পক্ষে 3 না, 3/6, অর্থাৎ 3 একে 3, 3 দুগুণে 6 এখানটা হাফ। তারপর 2 নম্বর কি বলছে? 3 নম্বর কি বলছে? 4 অথবা 4 এর বেশি সংখ্যা আসা। প্রবাবিলিটি অফ 4 অথবা 4 এর বেশি। এইবার আসো, বুঝতে হবে 4 অথবা 4 এর বেশি, তাহলে অনুকূল ফলাফল কত? আচ্ছা বলো তো, অনুকূল ফলাফল কোনটাতে আমরা ধরতে পারবো? 4 অথবা 4 এর বেশির মধ্যে, তার মানে 4 হলেও হয়, 5 হলেও হয়, 6 হলেও হয়। এই 3টা জিনিস হলে পরে কিন্তু আমরা 4 অথবা 4 এর বেশির মধ্যে পড়ে যাই, ঠিক কিনা? জি স্যার। তাহলে এই ঘটনা, এই যে 4 অথবা 4 এর বেশি, এর পক্ষের অনুকূল ফলাফল কয়টা? 3টে। 3টা। তাহলে আমরা লিখতে পারি 3 বাই মোট ফলাফল 6, অর্থাৎ হাফ।
3 একে 3, 3 দুগুণে 6, হাফ। তারপরে কি বলেছে 5-এর কম সংখ্যা আসা। তো 5-এর কম সংখ্যা কয়টা আছে বলো তো? 4টা। 5-এর কম আছে হচ্ছে 1 হলেও 5-এর কম, 2 হলেও 5-এর কম, 3 হলেও 5-এর কম, 4 হলেও 5-এর কম, তার মানে 4টা। তাহলে লিখতে পারি না প্রবাবিলিটি অফ 5-এর কম সমান কত হবে 4/6, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, 2/3। কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার চলে আসো আর ওদের আর পড়ানো শেষ হয়ে গেছে, আর 2 পড়াবো। আচ্ছা, এবার চলে আসো এই কাজের খ নম্বরটা, একটু চলে আসো কাজের খ। কি বলেছে কাজের খতে দেখো তো, 6টি কালো বল আছে, তার মানে কালো আছে কয়টি বলো তো? 6টি। 5টি লাল, তার মানে লাল কয়টা? 5। 8টি সাদা মার্বেল, সাদা কত? 8টি। মার্বেল আছে, ওই একই কথা, মার্বেল, এগুলো সব মার্বেল, তাহলে মোট কয়টা বলো তো? 19। 19টা। এখন এখান থেকে তোমাকে বলছে যে এইগুলো হচ্ছে মার্বেল, কালো কালার, লাল কালার, সাদা কালার, এই সব সংখ্যাগুলো মার্বেল আছে। এই মার্বেল গুলো একটা থলের ভিতরে রাখা হলো, সেই থলের থেকে আমি কি করলাম দৈবভাবে একটা মার্বেল এইভাবে নিলাম। এখন ক নম্বরে বলছে, 1 নম্বরে বলছে মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা কত, পারবো না? 1 নম্বরে স্যার। লাল, প্রবাবিলিটি অফ রেড কত হবে বলো তো? 5/19। 15/19। 15/19 কেন? 5/19 না। তারপরে ও 2 জি স্যার। নম্বরে কি বলছে কালো, তাহলে প্রবাবিলিটি অফ ব্ল্যাক সমান কত, কত বলো তো? 6/19। তারপরে বলছে সাদা, প্রবাবিলিটি অফ সাদা 8/19। কত হবে? 8/19। তারপরে বলছে 4 নম্বর কালো নয়, তার মানে প্রবাবিলিটি অফ ব্ল্যাক নয়, নট ব্ল্যাক। এবার আসো, নট ব্ল্যাক মানে কালো নয়। মনে রাখবে একটা কথা, কালো নয় বলছে, তার মানে কি? ধরো বলটা নিলাম, কালো নয় পক্ষের অনুকূল ফলাফল কে কে হবে বলো তো? কি হলে কালো নয়? তার মানে সাদা হলেও চলবে, লাল হলেও চলবে, ঠিক কিনা? তাহলে স্যার। কালো নয় এর পক্ষের অনুকূল ফলাফল দেখো তো, যেই কয়টা না, 5 আর 8 এর যোগফল না? জি স্যার। তার মানে আমি যদি এই লাল গুলো পাই তাও কালো নয়ের মধ্যে পড়ে, যদি সাদা বলের যে কোনো একটা পাই তাও কালো নয়ের মধ্যেই পড়ে, ঠিক কিনা? জি স্যার। কালো নয় এর পক্ষের অনুকূল ফলাফল কি এই 5 আর 8 এর যোগফল না? তাহলে 5 এবং 8 এর যোগফল হচ্ছে 13, তাহলে অনুকূল ফলাফল 13 আর মোট ফলাফল 19। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, প্রবাবিলিটি অফ কালো নয়। এখন এই প্রবাবিলিটি অফ কালো না হওয়ার সময় এইটা যে বের করলাম, এটা বের করলেও চলে, আর একটা পদ্ধতিতে বের করলেও চলে। সেটা কি জানো? কালো বের করার একটা সম্ভাবনা বের করেছিলাম আমরা, দেখো এখানে, ঠিক কিনা? এই যে কালো বের করার সংখ্যা পেয়েছিলাম। কোন জিনিস কালো নয়, সাদা নয়, হলুদ নয়, লাল নয়, নেগেটিভ চাইলে সবসময় আমরা কি করব, ওইটার পজিটিভটা বের করব, আর 1 থেকে ওই পজিটিভটা বাদ দিলে নেগেটিভটা চলে আসবে। যেমন এখানে বলছে কালো না হওয়ার সম্ভাবনা চাইছে, আমি কালো হওয়ার সম্ভাবনা বের করছি 6/19। তাহলে কালো না হওয়ার সম্ভাবনা আমরা এইভাবে লিখতে পারি, 1 থেকে 6/19 বাদ দেওয়া। তাহলে দেখো কত হয়, 19 লসাগু, 19 একে 19 - 6 = 13/19। দেখো তো এই যে যেটা বের করলাম এখানে সেটার সমান হচ্ছে না? এই যে এখানে যেটা বের করলাম সেটার সমান কি এটা হচ্ছে না? জি স্যার। হয়েছে? জি স্যার। তার মানে আমরা কালো নয় 2 ভাবে বের করতে পারি, একটা হচ্ছে কালো সম্ভাবনা বের করে 1 থেকে বাদ দিতে পারি, তাহলে কালো নয় পাবো। আর না হলে পরে এই যে এখান থেকেই কালো নয়ের পক্ষের অনুকূল ফলাফল বের করব। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে শুরু করলাম, আজকে এ পর্যন্ত থাক। তোমরা সম্ভাবনার যত টুকিটাকি যে পর্যন্ত তোমরা যা পড়াইলাম সবগুলো একদম ছোটস্থ করে ফেলবা, আর অঙ্ক যেগুলো করেছে সেগুলো পড়বা। আর ল্যাঙ্গুয়েজ গুলো সামনের দিন আমরা লিখবো, অঙ্কের কোন অঙ্কের ল্যাঙ্গুয়েজ কেমন হয় না হয় সেগুলো লিখবো। ঠিক আছে? জি স্যার। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অন্য কিছু কি পড়া দেবো? পুরা ওই যে পড়াগুলো আছে এখানে নৈবেত্তিক কিছু 2-1টা দেবো নাকি?
বাদ আছে কিছু নৈবেত্তিক কোনটার? জেনারেল ম্যাথের কোন নৈবেত্তিক বাদ আছে কোন চ্যাপ্টারের? জেনারেল ম্যাথের নৈবেত্তিক বাদ আছে কি? জ্যামিতির তো 7.12 হয়ে গেল। ও জ্যামিতি কি ষষ্ঠ অধ্যায় নৈবেত্তিক পড়েছিলাম কখনো? স্যার 6 অধ্যায় নাই, 6 অধ্যায় সিলেবাসই নাই স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সপ্তম অধ্যায় হয়ে গেছে, অষ্টম অধ্যায় হয়ে গেছে, জ্যামিতি তাহলে শেষ করে ফেলছি। আমরা কি ইসের ত্রিকোণমিতি তো আমরা করেছি, 9.1 করেছি, 9.2 করেছি। এটার এমসিকিউ কি করেছিলাম আমরা? জি স্যার। কি স্যার? পরিধির এমসিকিউ করেছিলাম। আমরা কি পরিমিতি শেষ করছি সবগুলা? জি স্যার। তাহলে পরিমিতির এমসিকিউ করেছি কি না মনে রাখছি? করা স্যার হয়েছিল সম্ভবত। তো 1 আর 2টা হইতে পারি স্যার, 3 4 হয়নি। 3 4 হয় না শিওর? জি স্যার। তাহলে একটা কাজ করো, পরিমিতি 16.3 এবং 4 এর এমসিকিউ করে নেওয়া। তাহলে হোমওয়ার্ক কি বলতো? এইচডব্লিউ হচ্ছে 1 নম্বর জেনারেল ম্যাথ পরিমিতি, পরিমিতি 16.3 প্লাস 16.4 এমসিকিউ। 2 নম্বর হায়ার ম্যাথ সম্ভাবনা, সম্ভাবনার সকল টুকিটাকি। ক্লিয়ার? আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।